কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের প্ল্যাটফর্মে স্বাগতম জানাচ্ছি। আমি স্ক্রিন শেয়ারে দিয়ে দিচ্ছি। স্ক্রিন শেয়ার দিয়ে আমরা আমাদের ক্লাসগুলো শুরু করছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসে জয়েন করি। জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্ল্যাটফর্মে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সকল শিক্ষক এবং শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই কোর্সে। আজকে আমাদের প্রথম লেকচার নাম্বার 1 এবং এই লেকচারে আমরা বিশেষ করে অ্যাকাউন্টিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস এবং দ্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং এই দুটো চ্যাপ্টার একসাথে দেখব। তো 40 মিনিট এই সময়ের মধ্যে আমাদেরকে অনেকগুলো কন্টেন্ট শুরু করতে হবে, তাই আমরা সময় ক্ষেপণ না করে চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আজকের এই ক্লাস শেষে আমার স্টুডেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেটা করতে পারবে, আফটার কমপ্লিটিং দিস লেকচার স্টুডেন্টস উইল বি এবল টু ডেসক্রাইব, বর্ণনা করতে পারবে কি কি অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান কাকে বলে সেটা বর্ণনা করতে পারবে। স্কোপ অ্যান্ড ফিল্ড অফ অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে আওতা বা পরিধি রয়েছে বা ক্ষেত্র রয়েছে সেটা বলতে পারবে বা বর্ণনা করতে পারবে। ফাংশনস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের যে কার্যাবলী রয়েছে সেগুলো বর্ণনা করতে পারবে। হিসাব বিজ্ঞানের কি কি শাখা রয়েছে, কতগুলো শাখা রয়েছে সেই শাখাগুলো বর্ণনা করতে পারবে এবং এই হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী কারা রয়েছে সেটা জানতে পারবে বা বর্ণনা করতে পারবে। এবং পরিশেষে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের ধারণা কত কাঠামো, খুব ইম্পর্টেন্ট এবং খুব বড় একটা চ্যাপ্টার। এই বিষয়গুলো সম্পর্কে স্টুডেন্টরা আলোকপাত করতে পারবে। তো চলো আমরা একটা একটা করে দেখি। প্রথমে দেখে নিব আমরা হিসাব বিজ্ঞান কাকে বলে এই সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছি একজন হাত তুলেছে, হ্যান্ড রেজ করেছে। আমরা একটু দেখে আসি একজন পার্টিসিপেন্ট কিছু বলতে চাচ্ছে। তো আমরা একটু দেখে নেই পার্টিসিপেন্ট কি বলতে চাচ্ছে। আমি সবাইকে আনমিউট করলাম। স্টুডেন্টরা তোমরা একটু বলো যে আমাদের পিকচার, সাউন্ড কোয়ালিটি এগুলো সব ঠিক আছে কিনা। হ্যালো, জি স্যার ঠিক আছে। ঠিক আছে স্যার ঠিক আছে। আচ্ছা यस सर ठीक है सर। আচ্ছা, একজন হাত তুলেছিল, কিছু বলার জন্য কিছু বলবা? नो सर। ওকে, তাহলে মিউট করে দিয়ে ক্লাসে আবার ঢুকে যাচ্ছি, ক্লাস আলোচনা করছি আবার, ঠিক আছে? ওকে ওকে। তো প্রথমে আমরা শুরু করব ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান কাকে বলে, এটা দিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। তো আসলে দেখি হিসাব বিজ্ঞান কাকে বলে। অ্যাকর্ডিং টু ওয়েগান, কাইসন, কিমেল, এই যে লেখকগণ আছে, এই লেখকগণদের যে বইটা আছে সেই বইটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেফারও করা হয়েছে। তো এই বইতে এই লেখকগণ ওয়েগান, কাইসন, কিমেল এনারা বলছেন অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য পদ্ধতি, হ্যাঁ, দ্যাট আইডেন্টিফাইজ, এই তথ্য পদ্ধতিতে কি করা হয়, আইডেন্টিফাইজ, রেকর্ডস এন্ড কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্ট, অর্থাৎ আর্থিক যে ঘটনাগুলো রয়েছে সেই আর্থিক ঘটনাগুলোকে আইডেন্টিফাই করে, রেকর্ড করে এবং শুধু রেকর্ডই করে না, প্রক্রিয়া করে তথ্য তৈরি করে সেগুলোকে আবার কমিউনিকেট করে, অর্থাৎ এই তথ্যগুলোকে পৌঁছে দেয় অফ অ্যান অর্গানাইজেশন টু দ্য ইন্টারেস্টেড ইউজার্স। একটা প্রতিষ্ঠানের এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে আইডেন্টিফাই করে, রেকর্ড করে সেগুলো থেকে তথ্য তৈরি করে তথ্যগুলোকে আবার পৌঁছে দেয় ইন্টারেস্টেড ইউজার যারা রয়েছে, অর্থাৎ যারা এই প্রতিষ্ঠানের এই হিসাব তথ্য বা অর্থনৈতিক তথ্য সম্পর্কে যারা জানতে চায়, যারা ইন্টারেস্টেড, যাদের স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছে পৌঁছে দেয়। এটা হচ্ছে ওয়েগেন, কাইসো এবং কিমলের উনারা যে ডেফিনেশনটা দিয়েছেন। তো এটার বাংলা এটা, তোমরা যখন ডেফিনেশনটা লিখবা তখন ইংরেজিতে যেভাবে দিয়েছে সেভাবে ডেফিনেশনটা আগে লিখবা, এরপরে বাংলা অর্থটা তুমি যে কোনো বইয়ের থেকে বা তোমার নিজের মতো করে বাংলা অর্থটা লিখতে পারো। এখানে এটার অর্থ বলা হয়েছে এভাবে: একটি সংগঠনের অর্থনৈতিক ঘটনাসমূহ শনাক্ত ও লিপিবদ্ধ করে আগ্রহী ব্যবহারকারীগণের নিকটে পৌঁছে দেওয়ার যে তথ্য ব্যবস্থা তাকে বোঝা হচ্ছে হিসাব বিজ্ঞান। এটা ছিল ওয়েগেন, কাইসো এবং কিমেলের ডেফিনেশন। এছাড়াও দি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ট্রিপল এ যেটাকে আমরা বলি, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, ওইখান থেকে বলা হয়েছে অ্যাকাউন্টিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং। তিনটা: আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড কমিউনিকেটিং। অর্থাৎ আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বলছে যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? তিনটা জিনিসের প্রক্রিয়া: আইডেন্টিফাই করার, মেজার করার এবং কমিউনিকেট করার। কি কমিউনিকেট করবে? ইকোনমিক ইনফরমেশন, অর্থাৎ আর্থিক তথ্য, অর্থনৈতিক তথ্য, এইগুলোকে তারা আইডেন্টিফাই করবে, মেজার করবে এবং কমিউনিকেট করবে। তো কেন করবে সেটা? টু পারমিট ইনফর্ম জাজমেন্ট, যাতে করে এই তথ্যগুলো পড়ে মানুষ জেনে শুনে বুঝে, ইনফর্ম, জেনে শুনে বুঝে জাজমেন্ট, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
হ্যাঁ, বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারে। জাজমেন্ট এন্ড ডিসিশন বাই দ্য ইউজার অফ দ্য ইনফরমেশন, এই তথ্যগুলো ওই ব্যবহারকারীরা নিয়ে বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত যেন নিতে পারে। তাহলে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন যে ডেফিনেশনটা সেটা খুব ওয়াইড এরিয়া কভার করে। ইট রেফার্স টু দ্য প্রসেস অফ প্রসেস অফ আইডেন্টিফাইং, মেজারিং এন্ড কমিউনিকেটিং। আইডেন্টিফাই করা, মেজার করা এবং কমিউনিকেট করা ইকোনমিক ইনফরমেশন। কেন? টু পারমিট ইনফর্ম জাজমেন্ট, যাতে করে জেনে শুনে এর ব্যবহারকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে, বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারে। ওকে, এটা ছিল তোমার আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের ডেফিনিশন। এটার বাংলাটা অলরেডি বলা হয়েছে। এরপরে দেখো আমরা দেখব স্কোপ অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের আওতা বা পরিধিটা কতটুকু, হ্যাঁ, এর স্কোপটা বা এরিয়াটা কতটুকু কভার করে। অ্যাকাউন্টিং যেটা করে, অ্যাকাউন্টিং যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয়? ডাটা ক্রিয়েশন করা হয় এবং ডাটা, এদিকে দেখো, ডাটা ক্রিয়েশন এবং ডাটা কালেকশন, তথ্য তৈরি করা হয় বা কালেক্ট করা হয়। এই তথ্য বা তৈরি বা কালেক্টটা করা হয় দুই ধরনের ক্ষেত্র থেকে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল, একটা হচ্ছে প্রেডিক্টিভ। হিস্টোরিক্যাল বলতে বোঝাচ্ছে অতীত ঘটনা, ঘটে যাওয়া ঘটনা। যেমন ধরো লেনদেনের যে প্রমাণপত্রগুলো সৃষ্টি হয়, যেমন চালান, ভাউচার, ক্যাশ মেমো, ডেবিট মেমো, ক্রেডিট মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই যে লেনদেনের প্রমাণপত্র, অর্থাৎ ঘটে যাওয়া ঘটনা যেগুলো আছে সেখান থেকে তারা ডাটাগুলো কালেকশন করে, ডাটাগুলো, ইনফরমেশন না, ডাটাগুলো কালেকশন করে, হ্যাঁ, উপাত্তগুলো সংগ্রহ করে। এছাড়াও কিছু প্রেডিক্টিভ ডাটা নেয়। প্রেডিক্টিভ বলতে অনুমান করা। অনুমান যেমন মনে করো যে অনাদায়ী পাওনা বা অনাদায়ী পাওনার জন্য যেন সঞ্চিতে রাখি, এগুলো কিন্তু অনুমান করে রাখি যে আমাদের দেনাদার আছে, দেনাদারের 5% বা 10% আমাদের অনাদায়ী পাওনা হতে পারে। তাহলে প্রেডিকশনের মাধ্যমেও কিন্তু ডেটাটা কালেক্ট করা হয়। এই ডেটাগুলো কালেক্ট করার পরে, হিস্টোরিক্যাল ডেটা এবং প্রেডিক্টিভ ডাটা, এই ডেটাগুলো কালেকশন করার পরে প্রসেস করা হয়। এন্ড প্রসেস যে করা হয়, এই প্রসেসিং এর অনেকগুলো মেথড রয়েছে। এদিকে লক্ষ্য করো, প্রসেসিং এর মেথড দেয়া আছে ম্যানুয়াল, মেকানিক্যাল, ইলেকট্রনিক। ম্যানুয়াল মানে হাতে কলমে করা হয়, অর্থাৎ খাতায় কলমে করা হয়, হ্যাঁ, এটা একটা ছিল আগে, এখন আবার চলে এসেছে মেকানিক্যাল। মেকানিক্যাল মানে কিছু যন্ত্রেরও ব্যবহার করা, অর্থাৎ কম্পিউটার সফটওয়্যার গুলো ব্যবহার করা হয়। আবার ইলেকট্রনিক যেটা আছে সেটা একেবারে সবগুলোই, যেমন ধরো কিছু যে এগোরা বা মিনা বাজারে তোমরা যেগুলো দেখো যে ক্রয় বিক্রয়ের যে তথ্যগুলো আছে, এগুলো চালান, ক্যাশ মেমো না, সরাসরি বারকোডে রিড করে সরাসরি কম্পিউটারে চলে যায়, একেবারে ইলেকট্রনিক, হ্যাঁ। তো এখন এই যে প্রসেসিং মেথড আছে, এই ডাটাগুলোকে এভাবে প্রসেস করা হয়। তো আমরা এখন বর্তমানে মেকানিক্যাল যে ইয়েটা আছে, প্রসেসটা আছে, সেই প্রসেসে আমরা ডাটাগুলোকে প্রসেস করে থাকি। এটাকে আবার ডাটা রেকর্ড করার জন্য, প্রসেস যাই হোক, মেকানিক্যাল, ম্যানুয়াল, ইলেকট্রনিক, এটাকে রেকর্ড করার জন্য আবার দুটো পদ্ধতি রয়েছে রেকর্ড করার। একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, একটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। তো দুটো সিস্টেমই। তো আমরা সাধারণত নির্ভরযোগ্য বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। তো এই মেথডে আমরা কি করি? ডাটাগুলোকে রেকর্ড করি। তো রেকর্ড করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো অ্যাকাউন্টিং থিওরির বা হিসাব বিজ্ঞানের যে তত্ত্বীয় কতগুলো জ্ঞান রয়েছে, এগুলোর নিয়ম নীতি রয়েছে, সেগুলোকে প্রয়োগ করা হয়। করার পরে তথ্যগুলো তৈরি করা হয়। এই তথ্যগুলো আবার ব্যবহার করা হয়, ডাটাগুলোকে ইভালুয়েট করা হয়, এই তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করা হয়। বাজেটারি কন্ট্রোলের ক্ষেত্রে আমরা বাজেট কি করেছিলাম, আমাদের অরিজিনাল পারফরমেন্স কি, পারফরমেন্স অ্যানালাইসিস করা হয়, আমরা পারফরমেন্স কি ভালোর দিকে যাচ্ছি না মন্দের দিকে যাচ্ছি, ইত্যাদি অ্যানালাইসিস গুলো করা হয় তথ্যের ভিত্তিতে। সেই সাথে এই তথ্যগুলোকে আবার দিয়ে দেয়া হয়, রিপোর্ট করা হয় এক্সটার্নাল ইউজার এবং ইন্টারনাল ইউজারদের কাছে। তো এক্সটার্নাল ইউজার কারা, ইন্টারনাল ইউজার কারা, সেটা আমরা একটু পরেই আমরা জানতে পারবো। আমরা সামনের দিকে অগ্রসর হই। আসো ফিল্ড অফ অ্যাকাউন্টিং, এই হিসাব বিজ্ঞানের ক্ষেত্র কি, কোন কোন ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ব্যবহার করা হয়। দেখো, বর্তমান যুগে কেন, অনেক আগের থেকেই প্রত্যেকটা ক্ষেত্রেই, মানব সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের ব্যবহার রয়েছে। যেমন ধরো ব্যক্তিগত জীবনে, তো ব্যক্তিগত জীবনে কি আমরা হিসাব নিকাশ করি না? যে ব্যক্তিগত জীবনে ধরো যে আমাদের কতটুকু আয় হয়েছে, কতটুকু ব্যয় করতে হবে, কিভাবে আমাদেরকে সঞ্চয় করতে হবে, কতটুকু খরচ করতে হবে, হ্যাঁ। তো এই যে ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহার করে থাকি, আয় বুঝে ব্যয় করা ইত্যাদি। এরপরে হচ্ছে কারবারি প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞান। কারবারি প্রতিষ্ঠানে তো হিসাব বিজ্ঞান অবশ্যই মাস্ট লাগবেই, কারণ হচ্ছে যে কারবার আমরা করি মুনাফা অর্জনের জন্য। আর মুনাফা আমরা আদৌ অর্জন করতে পারলাম কিনা, বা কতটুকু মুনাফা অর্জন করতে পারলাম, আয় কতটুকু, ব্যয় কতটুকু, এগুলো রেকর্ড করতে হবে, এগুলোকে একত্রিত করতে হবে, হ্যাঁ, ফলাফল নির্ণয় করতে হবে। সুতরাং কারবারি প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞান তো ব্যবহার করবেই। তো কারবার প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞান ব্যবহার করা হয়। অব্যবসায়ী প্রতিষ্ঠান যাদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তারাও কিন্তু হিসাব সংরক্ষণ করে। কেন? কারণ তাদেরও কিছু সম্পদ সৃষ্টি হয়, দায়ের সৃষ্টি হয়, কিছু ট্রানজাকশনের সৃষ্টি হয়, হ্যাঁ। তো তাদেরকে, অব্যবসায়ী প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকেও, যেমন ধরো মসজিদ বলো, গির্জা বলো, স্কুল কলেজ বলো, যারা অব্যবসায়ী প্রতিষ্ঠান, মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, তাদেরও কিছু টাকা পয়সা, আর্থিক লেনদেন হয়, তাদেরকেও হিসাব সংরক্ষণ করতে হয়। তো হিসাব বিজ্ঞান সেখানেও রয়েছে। সরকারি প্রতিষ্ঠানে ফান্ড অ্যাকাউন্টিং রয়েছে। সরকারেরও প্রত্যেকটা বছরে একটা বাজেট করে, আয় টার্গেট করে, খরচগুলো করে, উন্নয়ন খাতে, বিভিন্ন খাতে। তো সরকারি ক্ষেত্রেও হিসাব বিজ্ঞানের ব্যবহার করা হয়। এছাড়াও পেশাজীবীরাও হিসাব বিজ্ঞান ব্যবহার করে, যেমন ধরো ডাক্তার রয়েছে, উকিল রয়েছে,
হ্যাঁ, যারা 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 বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে সেগুলোকে পেশা হিসেবে নিয়েছে এবং মানুষকে সেবা দিয়ে তাদের পেশা জীবিকা নির্বাহ করছে। তো পেশাজীবীরাও হিসাব বিজ্ঞানের ব্যবহার করে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞানকে ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে ফিল্ড অফ অ্যাকাউন্টিং। এখন তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসে তো একটা বই আছে, ইংরেজি বই, ওয়েগান কাইসন কিমেলের যে অ্যাকাউন্টিং বইটা রয়েছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, সেটা। সেছাড়া বাংলাটা যদি যারা বাংলা দেখতে চাও, ওটা ইংরেজিতে, বাংলা যদি দেখতে চাও তাহলে আমাদেরকে বলা হয়েছে যে একটা ভালো একটা বই রেফার করতে। তোমরা দেখতে পারো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, হাফিজউদ্দিন স্যারের যে বইটা রয়েছে, অ্যাঞ্জেল পাবলিকেশন প্রকাশ করেছে, এই বইটা তোমরা দেখতে পারো। তো আসো আমরা সামনের দিকে আগাই। ফাংশনস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলো কি? হিসাব বিজ্ঞানের কার্যাবলী প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে, হিস্টোরিক্যাল অর স্টিওয়ার্ডশিপ ফাংশন, একটা হচ্ছে ম্যানেজারিয়াল ফাংশন। তো এই দুই ধরনের ফাংশনকে আসো আমরা একটু বাংলা, এখানে ইংরেজিতে দিয়েছি, সাথে আমরা বাংলাটাও দেখে নেই যে দুই ধরনের ফাংশনটা কি। প্রথমে আসো হিস্টোরিক্যাল অর স্টিওয়ার্ডশিপ ফাংশন, যেটাকে আমরা বাংলায় বলছি প্রথামূলক বা তত্ত্বাবধানমূলক কাজ। হিসাব বিজ্ঞানের এই তত্ত্বাবধানমূলক কাজগুলো কি কি? প্রথম কাজ হচ্ছে অর্থনৈতিক লেনদেন লিপিবদ্ধ করা, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে ইকোনমিক ইভেন্ট গুলো হবে, লেনদেন গুলো হবে, ট্রানজাকশন গুলো হবে, সেগুলোকে রেকর্ড করবে। করার পরে এগুলোকে ক্লাসিফাই করবে, অর্থাৎ উপযুক্ত শিরোনামের অধীনে সাজিয়ে রাখবে, সাজিয়ে নেবে, যেটাকে আমরা হিসাব বলি। এরপরে সংক্ষিপ্ত করবে, অর্থাৎ সামারাইজ করবে, হ্যাঁ, ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে যেভাবে সামারাইজ করবে। এরপর নিট ফলাফল নির্ণয় করবে, আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে, আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে নিট ফলাফল নির্ণয় করবে, অর্থাৎ লাভ হয়েছে না লোকসান হয়েছে, লাভ হলে কত, লোকসান হলে কত, হ্যাঁ, এই নিট ফলাফল নির্ণয় করবে। এরপরে আর্থিক অবস্থা নিরূপণ, অর্থাৎ আর্থিক বিবরণীর আরেকটা যেটা অংশ আর্থিক অবস্থা নিরূপণ। এই আর্থিক অবস্থা নিরূপণের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলি প্রদর্শন করবে। এছাড়া এই যে আর্থিক বিবরণী প্রস্তুত করলো, আর্থিক ফলাফল নির্ণয় করলো, আর্থিক অবস্থা নিরূপণ করলো, এগুলোকে আবার বিশ্লেষণ করবে, আর্থিক তথ্যের বিশ্লেষণ, অর্থাৎ এই আর্থিক তথ্যগুলোর মধ্যে কোন দিকে স্ট্রেংথ রয়েছে, কোন দিকে উইকনেস রয়েছে, কোন জায়গাটা আমাদের সবল, কোন জায়গাটা আমাদের দুর্বল, দুর্বল হলে কেন, এটাকে কিভাবে ভালো করা যায়, এই বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করবে, হ্যাঁ। এবং পরিশেষে আর্থিক তথ্য জ্ঞাপন করবে। আর্থিক তথ্য বলতে এই ইনফরমেশন গুলোকে আগেও বলেছি যে যারা ইউজার রয়েছে, ইন্টারেস্টেড পার্টি রয়েছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজার রয়েছে, তাদের কাছে আবার এই তথ্যগুলোকে পৌঁছে দিবে। এগুলো হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর হিস্টোরিক্যাল অর স্টিওয়ার্ডশিপ ফাংশন, তত্ত্বাবধানমূলক কাজ। ওকে, এছাড়াও আরেকটা কাজ রয়েছে ম্যানেজারিয়াল ফাংশন, অর্থাৎ তোমার পরিচালনা সংক্রান্ত কাজ, হিসাব বিজ্ঞানের পরিচালনা সংক্রান্ত কাজ রয়েছে। যেমন ধরো আর্থিক নীতি নিয়ন্ত্রণ ও পরিকল্পনা প্রণয়ন। একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আর্থিক পরিকল্পনা প্রস্তুত করে কে? ব্যবস্থাপক যারা রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবস্থাপক রয়েছে। তো এই বিভিন্ন ধরনের ব্যবস্থাপক তারা একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং সেগুলো বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। তো তাদের এই পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে আর্থিক তথ্য, আর্থিক যে নীতিগুলো আছে, এগুলো বাস্তবায়নে বা পরিকল্পনা প্রণয়নে তারা হিসাব বিজ্ঞানকে ব্যবহার করে থাকে। হিসাব বিজ্ঞানের তৈরি করা ডাটা, গত বছরের ডাটা হোক, এই বছরের ডাটা হোক, অথবা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, অর্থাৎ শিল্প। আমি একটা প্রতিষ্ঠান, কিন্তু আমার মতো তারও অনেক প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয় শিল্প, সমজাতীয় প্রতিষ্ঠানগুলোকে বলা হয় শিল্প। শিল্প থেকে তথ্য নিয়ে, হিসাব বিজ্ঞান দ্বারাই তৈরি করা তথ্যগুলো নিয়ে বিভিন্ন ধরনের এই তোমার আর্থিক নীতি নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা প্রণয়ন করে থাকে কারা? ব্যবস্থাপকরা। এছাড়াও বাজেট প্রস্তুতকরণ, আগামী বছরের জন্য, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার জন্য, ভবিষ্যতে আমরা কতটুকু পরিসরে কাজ করতে চাচ্ছি, এই ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রস্তুত করাকে বলা হয় বাজেট। আর এই বাজেটের ক্ষেত্রেও অ্যাকাউন্টিং ডাটাগুলোকে ব্যবহার করা হয়। ব্যয় নিয়ন্ত্রণ বা কস্ট কন্ট্রোল, কস্ট অ্যাকাউন্টিং বলে একটা ব্রাঞ্চ রয়েছে, আমরা একটু পরে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং। তো এই ব্যয় হিসাব বিজ্ঞান বা কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে, হিসাব বিজ্ঞানের এই ব্রাঞ্চের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়, যে কোন কোন ক্ষেত্রে ব্যয় বেশি হচ্ছে, কোন দিকে আমাকে ব্যয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে বা একটা সামঞ্জস্য পর্যায়ে রাখতে হবে। এরপরে কর্মীদের কাজের মূল্যায়ন, কর্মীদের কাজের মূল্যায়ন করতে গিয়ে, ইভ্যালুয়েশন পারফরমেন্স করতে গিয়ে, যেমন ধরো একজন ব্যক্তিকে একটা টার্গেট দেওয়া হয়েছিল, সে টার্গেট কতটুকু অ্যাচিভ করতে পেরেছে, হ্যাঁ, সেই তথ্যগুলোকে বিশ্লেষণ করে কর্মীদের কাজের মূল্যায়ন করা হয়। এছাড়াও ভুল ও জালিয়াতি প্রতিরোধ করা হয় অ্যাকাউন্টিং এর মাধ্যমে। যদি প্রতিষ্ঠানে কোনো জুয়া চুরি হয় বা টাকা পয়সার যদি কোনো আত্মসাতের ঘটনা ঘটে, তাহলে দুতরফা দাখিলা পদ্ধতি এমন একটা পদ্ধতি, এই পদ্ধতিতে হিসাব রাখলে, হিসাব সংরক্ষণ করলে আমরা অটোমেটিক্যালি কোনো ধরনের ভুল ত্রুটিও উদ্ঘাটন করতে পারবো, জুয়া চুরি বা জালিয়াতি এগুলো উদ্ঘাটন করতে পারবো। তাহলে হিসাব বিজ্ঞানের এটাও একটা কাজ, ভুল এবং ভুল অথবা জুয়া চুরি বা জালিয়াতি এগুলো উদ্ঘাটন করা, এটা হিসাব বিজ্ঞানের একটা ব্যবস্থাপনা সংক্রান্ত বা পরিচালনা সংক্রান্ত কাজ। এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের কার্যাবলী, দুইটা প্রধান কার্যাবলী। এখন আসলে আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো নিয়ে দেখবো। হিসাব বিজ্ঞান বলতে শুধুমাত্র আর্থিক হিসাব বিজ্ঞান না,
আমরা যেটা করি যে আর্থিক হিসাব বিজ্ঞান শুধু ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেনগুলো ঘটছে সেগুলোকে সেই ডাটাগুলো সংরক্ষণ করে প্রক্রিয়াজাত করে তথ্য তৈরি করব, এই তথ্যগুলোকে আমরা ইউজারদেরকে দিয়ে দিব। শুধু এই আর্থিক হিসাব বিজ্ঞানই না, হিসাব বিজ্ঞানের আরো অনেকগুলো শাখা রয়েছে, আসলে আমরা এক এক করে শাখাগুলো দেখে নেই। প্রথম যেটা আর্থিক হিসাব বিজ্ঞান, যেটা আমরা এই যে দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন শনাক্ত করতেছি, ডেবিট ক্রেডিট করে জার্নাল করতেছি, লেজার করছি, ট্রায়াল ব্যালেন্স করছি, এগুলো হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। এই আর্থিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক অবস্থা নিরূপণ, দুইটা প্রধান কাজ করে থাকি, আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক অবস্থা নিরূপণ আর্থিক হিসাব বিজ্ঞান এর সাহায্যে। এছাড়া আরো হিসাব বিজ্ঞানের আরো শাখা রয়েছে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে ব্যয় নিরূপণ, ব্যয় নিয়ন্ত্রণ, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশেষ করে যে উৎপাদন কার্য পরিচালনা করে উৎপাদন করতে গিয়ে যে ব্যয়গুলো হয়, এই ব্যয়গুলোকে আগে নিরূপণ করে যে কত টাকা ব্যয় হয়, একক প্রতি একটা কলমে কত টাকা উৎপাদন করতে গিয়ে ব্যয় হলো, ব্যয় নিরূপণ করে। সেই সাথে কোথায় কোথায় ধরো ম্যাটেরিয়াল বা কাঁচামালের ব্যয়, লেবার বা শ্রম ব্যয়, হ্যাঁ, ওভারহেড ব্যয়, কারখানা উপরি ব্যয়, এই ব্যয়গুলোর মধ্যে কোন ব্যয়টা বেশি হচ্ছে বিভিন্ন ভাবে তুলনা করে কোথায় ব্যয়টাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, হ্যাঁ, কন্ট্রোল করতে হবে, কোথাও ওয়েস্টেজ হচ্ছে, হ্যাঁ, এইগুলোকে কভার করতে হবে, চেক করতে হবে। এই জিনিসগুলো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ব্যবহার করে এই ব্যয় নিয়ন্ত্রণ এবং ব্যয় নিরূপণটা করা হয়। এছাড়াও হিসাব বিজ্ঞানের আরো একটা শাখা রয়েছে, আরো অনেকগুলো শাখা রয়েছে, এর মধ্যে এরপর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞানের এই ব্রাঞ্চটা, এই শাখাটা কেবলমাত্র ব্যবস্থাপকদের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের যারা ব্যবস্থাপনা কাজে নিয়োজিত রয়েছেন তাদেরকে বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন পড়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এখন এই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সিদ্ধান্ত গ্রহণের উপযোগী করে তথ্য সরবরাহ করে থাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞান কি করে? আর্থিক হিসাব বিজ্ঞান যেভাবে লেনদেনগুলো ঘটছে রেকর্ড করছে, জাবেদা খতিয়ান রেওয়ামিল করছে। কিন্তু মনে করো যে আমি ধরো উত্তরবঙ্গে আমাদের সেলস এর পরিমাণ কি রকম জানতে চাই, তো আমরা আর্থিক হিসাব বিজ্ঞানে কিন্তু এরকম উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এভাবে কিন্তু জেলাওয়ারি, বিভাগওয়ারি, হ্যাঁ, বা মান্থওয়ারি এইভাবে কিন্তু আমরা ডাটাটা রেকর্ড করি না। যেভাবে লেনদেন হয় সেভাবে জাবেদা হয়ে খতিয়ান হয়ে চলে যায়। কিন্তু ব্যবস্থাপনক যারা রয়েছে, যারা যদি সিদ্ধান্ত নিতে চাইবে, তাদের উপযুক্ত করে তথ্য দিতে হলে আলাদা করে ওই হিসাব বিজ্ঞান, তোমার আর্থিক হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞান, এই দুই ধরনের হিসাব বিজ্ঞান থেকে তথ্য নিয়ে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এই কাজটা করে এবং সিদ্ধান্ত গ্রহণের উপযোগী করে তথ্য সরবরাহ করে। এছাড়া রয়েছে নিরীক্ষা শাস্ত্র বা অডিটিং। হিসাব বিজ্ঞান যে তৈরি করা হয়েছে এটা সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা, প্রকৃত ঘটনাকেই প্রতিফলন ঘটছে কিনা এটা দেখার জন্য আবার অডিটিং একটা শাখা রয়েছে। কর হিসাব বিজ্ঞান, ট্যাক্স অ্যাকাউন্টিং, করের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের যে করগুলো দিবে এই করের জন্য একটা রয়েছে ট্যাক্স অ্যাকাউন্টিং। এছাড়াও রয়েছে সরকারি হিসাব বিজ্ঞান, গভর্নমেন্ট অ্যাকাউন্টিং। এছাড়াও রয়েছে তোমার সামাজিক হিসাব বিজ্ঞান, সোশ্যাল অ্যাকাউন্টিং। মুদ্রাস্ফীতি জনিত ইনফ্লেশন যে হয় মুদ্রাস্ফীতি, ওটার জন্য একটা অ্যাকাউন্টিং রয়েছে, মুদ্রাস্ফীতি জনিত হিসাব বিজ্ঞান। মানব সম্পদ সম্পর্কিত বা হিউম্যান রিসোর্স সম্পর্কিত হিসাব বিজ্ঞান। এই হিসাব বিজ্ঞান সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো অনেকগুলো জানবো। এছাড়া রয়েছে দায়িত্ব হিসাব বিজ্ঞান, রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং। এই এক ধরনের হিসাব বিজ্ঞানের ব্রাঞ্চগুলো রয়েছে। এর মধ্যে আমরা বেশিরভাগ এখন ব্যবহার করে থাকি আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন বা হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এছাড়াও থার্ড ইয়ারে তোমাদের নিরীক্ষা শাস্ত্র রয়েছে। সরকারি হিসাব বিজ্ঞান আমরা মাস্টার্সের দিকে বা ফোর্থ ইয়ারের দিকে আমরা পাবো আর কি। তো এগুলো রয়েছে আমাদের হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা। এরপরে আসো হিসাব তথ্যের ব্যবহারকারী কারা। হিসাব তথ্যের ব্যবহারকারীকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার, একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। দুই ভাগে ভাগ করেছি, ইন্টারনাল ইউজার আভ্যন্তরীণ ব্যবহারকারী, এক্সটার্নাল ইউজার বাহ্যিক ব্যবহারকারী। ইন্টারনাল ইউজার কারা? ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন, আর যদি জয়েন্ট স্টক কোম্পানি হয় তাহলে শেয়ার হোল্ডার। কেউ কেউ শেয়ার হোল্ডারকে আবার এক্সটার্নাল ইউজারও বলে, তবে ইন্টারনাল ইউজারই বেশিরভাগ লেখকরা বলে। এছাড়া রয়েছে ব্যবস্থাপক, যারা সিদ্ধান্ত গ্রহণের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান এর বিষয়ে যারা সিদ্ধান্ত নিবে তারা ব্যবস্থাপক। আভ্যন্তরীণ নিরীক্ষক বা ইন্টারনাল অডিটর যারা রয়েছে তারা, কর্মচারী বৃন্দ, প্রতিষ্ঠানে কাজ করছে যারা এমপ্লয় তারা, এদেরকে বলা হয় ইন্টারনাল ইউজার। এছাড়াও এক্সটার্নাল ইউজার, প্রতিষ্ঠানের বাইরে এক্সটার্নাল ইউজারও রয়েছে, যেমন ধরো সম্ভাব্য বিনিয়োগকারী, যারা আমাদের কারবারে বা ধরো আমাদের কারবারে বিনিয়োগ করতে চায় বা শেয়ার কিনতে চায়, তারা পটেনশিয়াল ইনভেস্টর বা সম্ভাব্য বিনিয়োগকারী। যারা আমাদের কাছ থেকে টাকা পায় তারাও আমাদের তথ্য ব্যবহার করবে, কারণ জানতে চাইবে যে আমাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ বা আর্থিক সামর্থ্য কতটুকু রয়েছে, আমার কাছে যে টাকাটা পায় সে টাকাটা আদৌ ফেরত পাবে কিনা সেটাও সে নিশ্চয়তা চায় সেটার, অথবা আমাকে আরো ধার দিবে কিনা, আমার সাথে বাকিতে লেনদেন করবে কিনা, এগুলোর জন্য আমার ফিনান্সিয়াল স্ট্রেংথ বা আর্থিক সামর্থ্য সচ্ছলতা দেখার জন্য পাওনাদাররাও কিন্তু আমাদের হিসাব তথ্যগুলো ব্যবহার করে থাকে। এছাড়াও ঋণদাতা, যারা আমাকে ঋণ দিতে চাচ্ছে বা ঋণ দিয়েছে, তারাও আমার ফিনান্সিয়াল স্ট্রেংথ জানার জন্য এই তথ্যগুলো ব্যবহার করবে। তারপরে ভ্যাট
আয়কর কর্তৃপক্ষ যারা আছে, আমরা সঠিকভাবে আয়কর নির্ধারণ করে দিচ্ছি কিনা এটার জন্য আয়কর কর্তৃপক্ষ আমাদের হিসাব তথ্যগুলো ব্যবহার করবে। এরপরে কনজিউমার বা ভোক্তা যারা রয়েছে, শ্রমিক সংঘ, আর্থিক পরামর্শক, অর্থনৈতিক পরিকল্পনাকারী যারা রয়েছে, বণিক সমিতি, গবেষক যারা গবেষণা করছে বিভিন্ন বিষয় নিয়ে, হ্যাঁ, এছাড়াও সর্বোপরি জনগণ এবং সরবরাহকারী, এরা হচ্ছে আমাদের মোটামুটি বাহ্যিক ব্যবহারকারী, ইন্টারনাল ইউজার এবং এক্সটার্নাল ইউজার। ওকে, আমরা এটার ভিডিও রেকর্ডিংও দিয়ে দেবো। তোমার ভিডিও থেকে প্রয়োজনে আমরা যেহেতু 40 মিনিট অনেকগুলো কভার করতে হবে, আমি একবার করে একটু যেগুলো বেশি ইম্পর্টেন্ট না একবার করে বলে যাচ্ছি, তোমরা ভিডিওটা আরেকবার তুমি দেখে নিবা। এখন হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টারটা অনেক ভাস্ট, এখানে একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে দেখবে। এটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। এই যে অ্যাকাউন্টিং, এই যে এই ধারণাটা, এটা ধারণা কাকে বলে বা হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোটা কি? পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্যবলী ও মৌলিক বিষয়াদির একটি বিধিবদ্ধ প্রক্রিয়াকে ধারণাগত কাঠামো বলা হয়। পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো উদ্দেশ্য থাকবে, কিন্তু উদ্দেশ্যগুলো বিচ্ছিন্ন না। পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো উদ্দেশ্য থাকবে, এই উদ্দেশ্যাবলী এবং এটার মৌলিক বিষয়াদির একটা সিকোয়েন্সিয়াল, একটা বিধিবদ্ধ একটা প্রক্রিয়া বা প্রক্রিয়াকে বলা হয় ধারণাগত কাঠামো। অর্থাৎ অনেকগুলো উদ্দেশ্য থাকবে, অনেকগুলো মৌলিক বিষয় থাকবে, এই উদ্দেশ্যগুলো থাকবে পরস্পর, প্রত্যেকটা উদ্দেশ্য পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত উদ্দেশ্য থাকবে এবং মৌলিক বিষয়াদির একটা বিধিবদ্ধ প্রক্রিয়া, একটা প্রসেসকে, উদ্দেশ্যাবলী এবং মৌলিক বিষয়াদি, এদের বিধিবদ্ধ প্রক্রিয়াকে বলা হয় হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো। আসলে আমরা আরেকটু দেখে নেই যে এফএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ডেফিনিশনটা দিয়েছে। কি বলেছে দেখো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ইজ এ কোহারেন্ট সিস্টেম অফ ইন্টার রিলেটেড অবজেক্টিভস, ওই যে পরস্পর সম্পর্কযুক্ত উদ্দেশ্যাবলী, ইন্টার রিলেটেড অবজেক্টিভস এন্ড ফান্ডামেন্টালস এবং মৌলিক বিষয়াদি, দ্যাট ক্যান লিড কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড, যা কিনা তোমাকে ক্রমাগতভাবে একটা স্ট্যান্ডার্ড সেটে সহায়তা করবে, এন্ড দ্যাট প্রেসক্রাইবস দ্য নেচার, ফাংশন এন্ড লিমিট অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, এবং যা কিনা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা আর্থিক হিসাব বিজ্ঞানের তোমার যে কার্যাবলীগুলো রয়েছে, সীমাবদ্ধতাগুলো রয়েছে, প্রকৃতিগুলো রয়েছে, সেগুলোকে ডেসক্রাইব করবে, বর্ণনা করবে। ঠিক আছে, তাহলে বিষয়টা একটু জটিল মনে হচ্ছে যে আসলে কনসেপচুয়াল, এটা হচ্ছে কতগুলো বিধিবদ্ধ বিষয়াদি এবং উদ্দেশ্যাবলীর একটা সংমিশ্রণ। এই সংমিশ্রণটা বা এই বিধিবদ্ধ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, একটা স্ট্যান্ডার্ড, ক্রমান্বয়ে একটা স্ট্যান্ডার্ড তুমি সেট করতে পারবা যে আমি কিভাবে অ্যাকাউন্টিংটা করব, অ্যাকাউন্টিংটা কিভাবে করলে আমার ধরো সমস্ত জায়গায় একইভাবে ফলাফলটা প্রকাশ পাবে। এগুলো হচ্ছে সব স্ট্যান্ডার্ড সেট করার জন্য একটা কাঠামো। অর্থাৎ ভালো একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং এর, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড সেট করার জন্য একটা কাঠামো, এটি হচ্ছে তোমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং। তো আমরা আরেকটু দেখি সামনে যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের একটা হায়ারার্কি দেখো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিংটা কি রকম। এটা দেখো, প্রথমে আসে উদ্দেশ্যগুলো, আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য, এটা হচ্ছে তোমার অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ফিনান্সিয়াল যে অ্যাকাউন্টিংটা রয়েছে বা রিপোর্টিং রয়েছে, এটা উদ্দেশ্যটা কি, প্রথমে উদ্দেশ্যটা নির্ধারণ করতে হবে প্রথম স্তরে, ফার্স্ট লেভেল। এরপরে সেকেন্ড লেভেলে গিয়ে দ্বিতীয় স্তরে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, আমরা যে ফিনান্সিয়াল রিপোর্টিংটা করলাম, এই রিপোর্টিংটা করতে আমাকে কতগুলো কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স বা তোমার গুণগত বৈশিষ্ট্য থাকতে হবে, কি কি গুণগত বৈশিষ্ট্য থাকতে হবে সেগুলোকে নির্ধারণ করতে হবে। এছাড়াও থাকবে এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ আর্থিক বিবরণীর উপাদান, আমাদের যে আর্থিক বিবরণীটা প্রস্তুত করব, এই আর্থিক বিবরণীতে কি কি উপাদান থাকবে, ওই উপাদানগুলো সম্পর্কে বর্ণনা দিতে হবে। এরপরে এই জিনিসগুলো আর্থিক বিবরণী তৈরি করতে গিয়ে আমরা কতগুলো অনুমান, থার্ড লেভেলে অনুমান বা অ্যাজাম্পশন ধরে নিব, কারণ যখনই তুমি যে কোনো একটা তত্ত্ব দাঁড় করাবা, থিওরি দাঁড় করাবা, কতগুলো ধরে নিতে হবে। যেমন ধরো আমরা ইকোনমিক্সে যেটা করি, যে কোনো জিনিসের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম এবং চাহিদার মধ্যে সম্পর্ককে কি বলা হয়, তোমার এই যে একটা চাহিদা, দাম এবং চাহিদার মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে, হ্যাঁ, একটা তোমার চাহিদা বিধি রয়েছে, সম্পর্কে বলা হয় চাহিদা বিধি। এখন এই চাহিদা বিধি ধরতে গেলে ধরে নেওয়া হয় কি, যে সকলের ইনকাম একই রকম থাকবে, রুচি একই রকম থাকবে, এই যে ধরে নেয় অ্যাজাম্পশন। তো ঠিক তেমনি আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, এই আর্থিক বিবরণীর উপাদানগুলো কি কি থাকবে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক গুলো কি কি হবে, এগুলো সব বিবেচনা করার পরে ধরে নিতে হবে, কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হবে। হিসাব বিজ্ঞানও সেগুলো কিন্তু কিছু অ্যাজাম্পশন রয়েছে, কিছু নীতি রয়েছে এবং কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতা, নীতি এবং অ্যাজাম্পশন গুলোকে অনুসরণ করে আর্থিক তথ্যাবলীর গুণগত মান ঠিক নিশ্চিত করে আমরা এই হিসাব প্রক্রিয়াটা সম্পন্ন করি। তো এটা ছিল আমাদের এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এফএসএসবি কর্তৃক ধারণাগত কাঠামোর একটা
চিত্র। এখানে আমাদের মূল ফোকাসটা দিতে হবে এটা না, মূল ফোকাসটা দিতে হবে আমাকে অ্যাজাম্পশন, প্রিন্সিপাল এবং কনস্ট্রেন্টের উপরে, এছাড়াও কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশনের উপরে। তো আমরা একটা একটা করে দেখবো, আর সামনের দিকে আগাই। হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামোর বিষয়বস্তু কি কি? হিসাব বিজ্ঞান, এই যে আমরা একটু আগে যে চারটা দেখলাম বিষয়বস্তু, সেটাই হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো তৈরির উদ্দেশ্যে 1976 সালে এফএসবি কর্তৃক একটা ডিসকাশন মেমোরেন্ডাম প্রকাশ করা হয়েছিল, যার নাম ছিল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যান্ড দেয়ার মেজারমেন্ট, এই নামে একটা এফএসবি একটা ডিসকাশন মেমোরেন্ডাম প্রকাশ করে। এতে হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো সংক্রান্ত প্রধান বিষয়াবলী সাবজেক্ট চিহ্নিত করা হয়। এ পর্যন্ত এফএসবি কর্তৃক 5টি স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কনসেপ্ট জারি করা হয়েছে, যেটা দেখো আমরা আগেরটা দেখি, এই 5টা কনসেপ্ট আমরা আবার ব্যাক করছি। এই দেখো এসএফএসি নাম্বার 1, এই যে এখানে দেখতে পাচ্ছ, এসএফএসি নাম্বার 2, এসএফএসি নাম্বার এটা 3 ছিল, পরে 3 এর স্থলে 6 এসেছে, এসএফএসি নাম্বার এই যে 5। হ্যাঁ, এই যে এই 5টা মোট, এই 5টা স্ট্যান্ডার্ড তারা এই পর্যন্ত জারি করেছে এফএসবি। তো যাই হোক, একটু খেয়াল করো, অবজেক্টিভ অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং প্রথম যেটা বলেছে যে আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্যটা কি থাকবে। আর্থিক প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক অবস্থা আগ্রহী পক্ষকে সরবরাহ করা, নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ জানানো, নগদের বিষয়টা জানানো, কারবার পরিচালনা এবং মুনাফা সংক্রান্ত তথ্য এগুলিকে সরবরাহ করতে হবে। দেখো, নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহের জন্য আমরা কি রেখেছি জানো? নগদ প্রবাহ বিবরণী, নিচেই তোমরা পাবা। এরপরে কারবার পরিচালনা এবং মুনাফা সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য আমরা আয় বিবরণী বা তোমার ইনকাম স্টেটমেন্ট সংরক্ষণ করি। তহবিলের ব্যবহার সংক্রান্ত তথ্য উপস্থাপন, এটাকে আমরা ফান্ড ফ্লো স্টেটমেন্ট বলে থাকি। আর্থিক তথ্যকে ব্যবহারযোগ্য করার জন্য প্রয়োজনীয় ব্যাখ্যা এবং নোট প্রদান করা এবং মোট সম্পদের পরিমাণ জানা, এগুলো হচ্ছে আমার আর্থিক প্রতিবেদন তৈরির উদ্দেশ্য। আর এই আর্থিক প্রতিবেদন তৈরির এই উদ্দেশ্যগুলোকে ঠিক রাখতে আমরা কতগুলো আর্থিক প্রতিবেদন প্রস্তুত করি, আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক প্রতিবেদন তৈরি করার জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর এই আর্থিক বিবরণীর মধ্যে বলতে কি বোঝায়, কি কি থাকবে? ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস যৌথ মূলধনী কোম্পানির জন্য, ব্যালেন্স শিট, উদ্ধৃতপত্র, এটাকে তোমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনও বলতে পারো, এবং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে ফিনান্সিয়াল রিপোর্টিং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রহী পক্ষকে সার্বিক প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা জানানো, ক্যাশের অবস্থা জানানো, নগদ আন্তঃপ্রবাহ এবং বহিঃপ্রবাহ, কারবার পরিচালনা সংক্রান্ত মুনাফার পরিমাণ জানানো, লাভ বা লোকসানের তথ্য জানানো, তহবিলের ব্যবহার সম্পর্কে জানানো এবং মোট সম্পত্তির পরিমাণ জানানো, সেই সাথে কিছু প্রয়োজনীয় টিকা এবং ব্যাখ্যা দেওয়া। আর এই আর্থিক প্রতিবেদনের এই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি, যে বিবরণীর মধ্যে থাকবে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস সংরক্ষিত আয় বিবরণী, ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র এবং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো নগদ প্রবাহ বিবরণী। আসলে আমরা দেখে নেই 2 নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে তোমার কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য। একটা হিসাব তথ্যের কতগুলো গুণগত বৈশিষ্ট্য থাকতে হবে, তার মধ্যে 4টা: কম্পারেবিলিটি, রিলায়েবিলিটি, রেলেভেন্স এবং আন্ডারস্ট্যান্ডাবিলিটি। কম্পারেবিলিটি, রিলায়েবিলিটি, রেলেভেন্স এবং আন্ডারস্ট্যান্ডাবিলিটি, 4টা। ঠিক আছে? তুলনাযোগ্যতা, নির্ভরযোগ্যতা, প্রাসঙ্গিকতা এবং বোধগম্যতা, এই 4টা। তো আসো আমরা একটা একটা করে দেখি যে কি কি আছে। আর্থিক বিবরণীর উপাদানগুলো আমরা একটু দেখে নিচ্ছি আগে। আর্থিক বিবরণীর উপাদান আমি একটু ব্যাক করি। এটা ছিল কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আর্থিক বিবরণীর উপাদান। ওই যে আগে বলেছিলাম যে আর্থিক বিবরণীর যে উপাদানগুলো রয়েছে, আর একটু তোমাদেরকে আবার একটু আমি বলে নেই, কম্পারেবিলিটি বলতে কি বোঝায়? কম্পারেবিলিটি বলতে বোঝাচ্ছে তুলনাযোগ্যতা। যেমন ধরো, তোমার হিসাব তথ্যকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যেন তুমি কম্পেয়ার করতে পারো, তুলনা করতে পারো। গত বছরের ফাইন্যান্সিয়াল রেজাল্টের সাথে এই বছরের ফাইন্যান্সিয়াল রেজাল্ট তুলনা করে বুঝতে পারবো তুমি কি সামনের দিকে ভালোর দিকে যাচ্ছ না মন্দের দিকে যাচ্ছ। এরকম একটা তুলনাযোগ্যতা থাকতে হবে। সেই সাথে তুমি তোমার সাথে অন্য প্রতিষ্ঠানের তুলনাটা করতে পারবা। যেমন আমি এত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করে এত % প্রফিট করেছি, একই ধরনের আরেকটা প্রতিষ্ঠান এত টাকা ইনভেস্ট করে কত % প্রফিট করেছে, আমি তার থেকে কম করেছি না বেশি করেছি, করলে কেন করেছি, কোন জায়গায় আমার দুর্বলতা রয়েছে, সফলতা রয়েছে, এই জিনিসগুলো কম্পারেবিলিটি। তাহলে হিসাব বিজ্ঞান তথ্যের একটা গুণগত বৈশিষ্ট্য হচ্ছে কম্পারেবিলিটি, তুলনাযোগ্যতা থাকতে হবে। এরপর হচ্ছে রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা। নির্ভরযোগ্যতাটা কি? নির্ভরযোগ্যতাটা হচ্ছে যে তথ্যটা প্রকাশ করবে সেটা যেন নির্ভরযোগ্য হয়। নির্ভরযোগ্য কখন হবে? যখন তুমি তোমার তথ্যের বিপরীতে backed by source document, অর্থাৎ তুমি তথ্যটা তৈরি করতে কতগুলো সোর্স ডকুমেন্টের এগেইনস্টে, যেমন ধরো চালান,
ভাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট মেমোরেন্ডাম, ক্রেডিট মেমোরেন্ডাম, হ্যাঁ এই যে লেনদেনের যে প্রমাণপত্রগুলো রয়েছে, ক্যাশ মেমো, এই প্রমাণপত্রগুলোর আলোকে এখান থেকে তুমি তথ্য নিয়ে ডাটা নিয়ে তথ্যটা তৈরি করেছো। তাহলে এই তথ্যটার অবশ্যই রিলায়েবিলিটি থাকতে হবে। রিলায়েবিলিটি বলতে বোঝাচ্ছে কি, আমি যা তথ্য দিয়েছি তার বিপরীতে আমার প্রমাণপত্র রয়েছে। প্রমাণপত্র থাকলে সেটা হবে তোমার রিলায়েবল ইনফরমেশন। এরপর রেলেভেন্স, তুমি যে তথ্যটা দিচ্ছ সেটা যেন প্রাসঙ্গিক হয়। প্রাসঙ্গিক বলতে কি বোঝাচ্ছে? ইররেলেভেন্ট কোনো তথ্য তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত নয় অথবা আর্থিক সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত নয়, এরকম কোনো তথ্য তুমি উপস্থাপন করতে পারবে না। তথ্যটা রেলেভেন্ট হতে পারবে, প্রাসঙ্গিক হতে হবে। এবং আন্ডারস্ট্যান্ডেবিলিটি, কারণ যারা এই তথ্যটা দেখবে তারা সবাই কিন্তু শিক্ষিত না, তাই সুতরাং তথ্যকে এমন সহজভাবে উপস্থাপন করতে হবে যেন সবাই বুঝতে পারে, সহজ বোধগম্যতা। এই কয়টা জিনিস থাকবে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। এরপরে আসো এলিমেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্ট গুলো কি কি রয়েছে? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি কি থাকবে? অ্যাসেট, লায়াবিলিটি, সম্পদ, যা ব্যবহার করে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো তাকে বলা হয় সম্পদ। অবশ্যই সম্পদ এর মালিক প্রতিষ্ঠান নিজে, ভাড়া করা নয়। লায়াবিলিটিস, দায়, যা পরিশোধ করতে হবে তাকে বলা হয় দায়। ইকুইটি, মালিকানা সত্ত্ব, প্রতিষ্ঠানের যতটুকু সম্পত্তির উপরে মালিকের দাবি রয়েছে তাকে আমরা বলি ইকুইটি। ইনভেস্টমেন্ট বাই ওনার, ক্যাপিটাল যেটা দিয়েছে। ডিস্ট্রিবিউশন টু ওনার, ড্রয়িংস যেটাকে আমরা বলি বা ডিভিডেন্ড বলি। কম্প্রিহেনসিভ ইনকাম, কম্প্রিহেনসিভ ইনকাম বলতে রেভিনিউ মাইনাস এক্সপেন্স প্লাস গেইন মাইনাস লস, এটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইনকাম। এরপরে রেভিনিউ তো আছে, রেভিনিউ বলতে আয়, এক্সপেন্স বলতে ব্যয়, গেইন লস। তো এইগুলি হচ্ছে তোমার ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদান। এই জিনিসগুলো আমরা আর্থিক বিবরণীতে প্রকাশ করব। ওকে, এরপরে আসো আমরা একটু দেখি পরের যেটা আছে, পরেরটা দেখি। এরপরে আমাদের আছে এসএফএসি নাম্বার 4 and 5, অব্যবসায়ী প্রতি, এটা তোমার কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের যে 4 নাম্বার এবং 6 নাম্বারটা ছিল সেটা বলা হয়েছে যে এখানে থাকবে অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর উদ্দেশ্য। এমনিতে জেনারেল একটা উদ্দেশ্য এসএফএসি নাম্বার 1 এ আমরা দেখলাম আর্থিক বিবরণীর প্রতিবেদনের উদ্দেশ্য। এটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান যারা রয়েছে ওই অব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর উদ্দেশ্য। আর আরেকটা হচ্ছে এসএফএসি নাম্বার 6, এটা 3 এর স্থলে 6 পরবর্তীতে এসছে। এটা হচ্ছে অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আয় বিবরণীর উপাদান। তো এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তারপর আমরা একটু দেখে নিলাম। এখন আমরা দেখব এসএফএসি নাম্বার 5, মৌলিক স্বীকৃতি ও পরিমাপ উপাদান, রিকগনিশন এন্ড মেজারমেন্ট কনসেপ্ট অফ এলিমেন্ট। ওই যে আমি বলেছিলাম আমাদের যে হায়ারার্চি ছিল, হায়ারার্চি একবার তৃতীয় স্তরে যেটা ছিল অনুমান, নীতি, সীমাবদ্ধতা, এই কয়েকটা জিনিসের উপর তোমাদের প্রায় পরীক্ষায় প্রশ্নও আসে এবং এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের পুরো কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক, যেটা বললাম 4টা জিনিস থাকতে হবে, কম্পারেবিলিটি, রিলায়েবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, হ্যাঁ, এবং রেলিভেন্স, যেটা 4টা কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স। আর বাকিগুলো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে। এটা হচ্ছে কি কি তোমার অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং অ্যাকাউন্টিং কনস্ট্রেন্টস। আসো এগুলো আমরা একটু জেনে নেই, অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন গুলো কি কি রয়েছে। ওকে, অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন, প্রথম যে অ্যাজাম্পশনটা আছে, তুমি যখন হিসাব বিজ্ঞানের কাজ করতে যাবা, হিসাব রক্ষণের কাজ করতে যাবা, তোমাকে কয়েকটা জিনিস ধরে নিতে হবে। এটা হচ্ছে অ্যাজাম্পশন, ধর্তব্য বিষয় ধরে নিতে হবে। প্রথম যেটা ধরে নিবে সেটা হচ্ছে ইকোনমিক অর বিজনেস এন্টিটি অ্যাজাম্পশন অর কনসেপ্ট, অর্থাৎ অর্থনৈতিক বা ব্যবসায়িক সত্তা অনুমান। এই অনুমানটা কি বা এই ধরনের বিষয়টা কি? তোমাকে ধরে নিতে হবে এই ব্যবসা প্রতিষ্ঠানের যিনি মালিক রয়েছেন তার সত্তা এবং ব্যবসার সত্তা দুটো আলাদা, মালিক এবং ব্যবসা দুটো পৃথক। অর্থাৎ এই পৃথক বলেই মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠানকে কিছু দিবে ক্যাপিটাল নামে রেকর্ড করবা, মালিক যখন ব্যবসা থেকে কিছু নিয়ে যাবে ড্রয়িংস নামে রেকর্ড করবা। হ্যাঁ, যেহেতু দুটাকে মিশ্রণ করা যাবে না। মালিক নিয়ে গিয়েছে, মালিকের টাকায় তো মালিকের কারবারের টাকা মালিক নিয়ে গিয়েছে, থাকে এটা রেকর্ড করার দরকার নেই, তা হবে না। মালিকের সত্তা আলাদা আর মালিকের ব্যবসার সত্তা আলাদা, সুতরাং ব্যবসাকে কিছু দিলে সেটাও রেকর্ড করতে হবে, ব্যবসা থেকে কিছু নিলে সেটাও রেকর্ড করতে হবে। ধরে নিতে হবে মালিকের সত্তা এবং ব্যবসার সত্তা দুটো আলাদা। এছাড়াও চলমান প্রতিষ্ঠান ধারণা, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন অনুযায়ী তোমাকে ধরে নিতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠান অচিরেই শেষ হয়ে যাচ্ছে না, অচিরেই গুটিয়ে যাচ্ছে না, অনেক দিন ধরে যাবে। আর অনেক দিন ধরে চললে হবে কি, তোমার যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোর মেয়াদের ভিত্তিতে ভাগ করতে হবে, কতগুলো স্থায়ী সম্পদ, কতগুলো চলতি সম্পদ, মেয়াদের ভিত্তিতে। যেগুলো অনেকদিন যাবে সেগুলো স্থায়ী সম্পদ, যেগুলো 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে সেগুলো চলতি সম্পদ। সুতরাং তোমাকে চলমান প্রতিষ্ঠান ধারণা ধরে নিতে হবে আমার প্রতিষ্ঠানটা অনন্তকাল ধরে চলবে এবং এখানে যে সম্পদগুলো বেশি দিন যাবে সেগুলোকে স্থায়ী সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। এরপরে ধরে নিতে হবে তোমাকে অর্থের এককে পরিমাপ, অনুমান বা ধারণা। অর্থাৎ
এমন কোনো ঘটনা বা এমন কোনো লেনদেন যেটাকে টাকার অঙ্কে প্রকাশ করা যাবে না, অর্থের মাপকাঠিতে প্রকাশ করা যাবে না, সেগুলোকে আমরা লেনদেন ধরবোই না। সুতরাং আমাকে ধরে নিতে হবে যে লেনদেন হতে হলে সেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। ওই যে আমি লিখলাম 1 বস্তা চাল ক্রয় করা হয়েছে, 1 বস্তা চাল ডেবিট, এভাবে করলে হবে না। ঠিক আছে, তোমাকে 1 বস্তা চালের মূল্য কত অর্থের মাপকাঠিতে পরিমাপ করে তারপরে রেকর্ড করতে হবে। এরপর হচ্ছে হিসাবকাল অনুমান ধারণা, পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন। হিসাবকাল ধারণা, এই ধারণা অনুযায়ী তোমাকে খেয়াল রাখতে হবে যে আমাকে এই ব্যবসা প্রতিষ্ঠান তো অনন্তকাল চলবে, কিন্তু আমাকে সময়ে সময়ে এটার আর্থিক ফলাফল নির্ণয় করতে হবে, আর্থিক অবস্থা নির্ণয় করতে হবে। তাই তার এই অসীম যে সময় আছে, অনন্তকাল যে সময় আছে, অনন্তকাল যে জীবন রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের, সেই অনন্তকাল জীবনকে কতগুলো সমান সমান ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করতে হবে, প্রত্যেকটা এককে ধরতে হবে এক একটা হিসাবকাল, এবং এই প্রত্যেকটা হিসাবকালে আর্থিক ফলাফল নির্ণয় করতে হবে। তাহলে তোমাকে 4টা জিনিস ধরে নিতে হবে। কি কি ধরে নিতে হবে? ব্যবসা সত্তা, মালিকের সত্তা আলাদা, ব্যবসা প্রতিষ্ঠান অনন্তকাল ধরে চলবে, এবং লেনদেনগুলো সব অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, এবং সেই সাথে একটা হিসাবকাল ধারণা, আমরা প্রত্যেকটা হিসাবকালে আর্থিক বিবরণ প্রস্তুত করব, আর্থিক ফলাফল নির্ণয় করব। এরপরে আসো হিসাব বিজ্ঞানের নীতিগুলো কি কি ছিল, প্রিন্সিপালস গুলো কি কি। প্রথম প্রিন্সিপাল আসো ঐতিহাসিক ব্যয় নীতি, হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল কাকে বলে? এই প্রিন্সিপাল অনুযায়ী একটা স্থায়ী সম্পত্তি, এই নীতি অনুযায়ী একটা স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্যে রেকর্ড করতে হবে। যেমন মনে করো আমি 5 বছর আগে একটা জমি কিনেছিলাম ধরো 5 লক্ষ টাকা দিয়ে, এখন সেটার দাম হয়েছে 50 লক্ষ টাকা। এখন আমি আমার আর্থিক বিবরণীতে কত দেখাবো, 5 লক্ষ দেখাবো না 50 লক্ষ দেখাবো? উত্তর হচ্ছে 5 লক্ষ দেখা যাবে, কারণ আপনার এই জমিটার যে দলিল রয়েছে, যে লেনদেনের প্রমাণপত্র রয়েছে, প্রমাণপত্র লেখা আছে কত, 5 লক্ষ টাকা। তার মানে ঐতিহাসিক ব্যয়, অর্থাৎ যে দামে ক্রয় বিক্রয় হয়েছিল, যে দামে দলিল রয়েছে, রেকর্ড রয়েছে, প্রমাণ রয়েছে, সেই দামে রেকর্ড করতে হবে, বাজার মূল্যে বা বর্তমান মূল্যে নয়। এটা একটা নীতি। আপনি আমরা যখন হিসাব নিকাশের কাজ করব তখন এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ঐতিহাসিক ব্যয় মূল্য নীতি, এই নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে তার ক্রয় মূল্যে রেকর্ড করতে হবে। দ্বিতীয় যে নীতিটা রয়েছে সেটা রাজস্ব স্বীকৃতি নীতি, রেভিনিউ রিকগনিশন প্রিন্সিপাল, অর্থাৎ আমার আয় শনাক্তকরণ নীতি। আমরা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ তোমার বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান সমর্থন করি। এই বকেয়া ভিত্তিক হিসাবে আয় সংগঠিত হওয়ার হিসাবকালে সেটাকে আয় ধরতে হবে, এবং ব্যয় সংগঠিত হওয়ার কালে সেটাকে ব্যয় ধরতে হবে, পরবর্তী বছরে বা পূর্ববর্তী বছরে ধরা যাবে না। তার মানে হচ্ছে এই যে তোমার অনেক সময় দেখা যায় যে কাজ করলাম আজকে, টাকা দিলাম কালকে, তো টাকা যদি কালকে দেই, আমি কি এটাকে কালকে ব্যয় ধরবো, আগামী হিসাবকালে ব্যয় ধরবো, নাকি এই হিসাবকালে ব্যয় ধরবো? উত্তর হচ্ছে যে না, যে হিসাবকালে সংগঠিত হয়েছে সেই হিসাবকালে, টাকা আপনি এখন দেন বা পরে দেন তাতে কিছু যায় আসে না, যে হিসাবকালে সংগঠিত হয়েছে সেই হিসাবকালে ধরতে হবে। তাহলে রেভিনিউ রিকগনাইজ আমরা করব কখন? সেবা প্রদান করা হলেই আয় শনাক্ত করতে হবে, সেবা গ্রহণ করা হলেই খরচ শনাক্ত করতে হবে, টাকা এখন দিলাম না পরে দিলাম তাতে কিছু যায় আসে না। হ্যাঁ, তাহলে এই নীতিটা অনুসরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে মিলকরণ নীতি, ম্যাচিং প্রিন্সিপাল। মিলকরণ নীতি বলতে কি বোঝাচ্ছে? যে হিসাবকালের ব্যয় সেই হিসাবকালের আয়ের সাথে সমন্বয় করতে হবে, পূর্ববর্তী বা পরবর্তী হিসাবকালের সাথে সমন্বয় করা যাবে না। যেমন ধরো যে অনাদায়ী পাওনা, এই যে অনাদায়ী পাওনা খরচটা হয়, এই অনাদায়ী পাওনাটা ধরো এই বছরে আমরা জেনেছি যে একজন দেনাদার আমার কাছে টাকা দিবে না, অনাদায়ী পাওনা, কিন্তু খরচ এই বছরে দেখানো যাবে না, খরচ দেখাতে হবে এই দেনাদার কবে সৃষ্টি হয়েছিল, গত বছরে, সুতরাং ওই গত বছরে এই খরচটাকে দেখাতে হবে। আর এই জন্য আমরা কি করি, অনাদায়ী পাওনার জন্য সঞ্চিতি রাখি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। তার মানে যে হিসাবকালের খরচ সেই হিসাবকালের আয়ের সাথে সমন্বয় করতে হবে, একটা হিসাবকালের খরচকে অন্য হিসাবকালের আয়ের সাথে সমন্বয় করা যাবে না। এই একটা নীতি তোমাকে অনুসরণ করে হিসাব বিজ্ঞান করতে হবে। এরপর হচ্ছে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল, পূর্ণ প্রকাশ নীতি, অর্থাৎ প্রতিষ্ঠানে যদি সম্ভাব্য কোনো বড় ধরনের কোনো খরচ বা বড় ধরনের কোনো দায়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটাও তোমাকে ডিসক্লোজ করতে হবে, আর্থিক বিবরণীর ভিতরে না হলেও বাইরে কোথাও টিকা আকারে, নোট আকারে প্রকাশ করতে হবে যে এই প্রতিষ্ঠানে একটা সম্ভাব্য দায় রয়েছে যেটা ঘটনা ঘটার সাপেক্ষে দায় পরিণত হতে পারে। এরপরে হচ্ছে তোমার হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা, কতগুলো হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা ধরে নিয়ে তোমাকে আগাইতে হবে। ব্যয় সুবিধা সম্পর্ক, কস্ট বেনিফিট অ্যানালাইসিস রিলেশনশিপ, তুমি হিসাব বিজ্ঞানে কতটুকু শক্ত হবা। যেমন ধরো মণিহারি আমরা একবারে কি করি, কিনি, সবাইকে দেই, এবং মণিহারি মাস শেষে কাউন্ট করে কতটা মণিহারি রয়েছে, কতটা খরচ হচ্ছে লিখি মণিহারি খরচ। এখন তুমি যদি মনে করো যে না আমি যাকে দিব প্রত্যেকটা একটা মার্কার দিয়েছি সেটাও লিখে রাখবো, একটা ইয়ে দিব সব লিখে রাখবো, কে কয়টা নিল, কতটুকু ইয়ে হলো, সেটাও তুমি করতে পারবা খুব টাইট করার জন্য, কিন্তু সেটা করতে হলে আবার কি খরচটা বেড়ে যাবে। তাই হিসাব বিজ্ঞানে তুমি যতটুকুই তথ্যের ব্যবস্থা করো না কেন, রেকর্ডের ব্যবস্থা করো না কেন, পুঙ্খানুপুঙ্খ খেয়াল রাখতে হবে আমি যে পদ্ধতিতে করছি সেই পদ্ধতি অনুসরণ করতে গিয়ে আমার
প্রাপ্ত সুবিধা থেকে খরচ যেন বেশি না হয়ে যায়। সবসময় তোমাকে হিসাব বিজ্ঞানে এই ব্যয় সুবিধা সীমাবদ্ধ যে রিলেশনটা আছে সেটাকে কনসিডার করতে হবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস। এরপর হচ্ছে বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতা, ম্যাটেরিয়ালিটি কনস্ট্রেইন। দেখো অনেক সময় হয় কি, একটা ডাস্টার 2 বছর যাবে, এটাকে আমরা কি করি, স্থায়ী সম্পত্তি ধরি, কারণ আমরা জানি যে যে সম্পত্তি 1 বছরের বেশি যাবে তাকে স্থায়ী সম্পত্তি ধরা হয়। তাহলে এটা ধরতে গেলে হবে কি, বিষয়টা ম্যাটেরিয়াল না, কিন্তু আমাকে যদি স্থায়ী সম্পত্তি ধরতে আমাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্টেন্টের সময় যাবে, তার চেয়ে যদি যেহেতু ম্যাটেরিয়াল না, একটা ডাস্টারের কয় টাকা, এটাকে আমরা একটা স্থায়ী সম্পত্তি না ধরে চলতি সম্পত্তি খরচ হিসেবে ধরে নিতে পারি। তো এটা একটা স্থায়ী সম্পত্তির মতো হলেও আমাকে এটা ম্যাটেরিয়ালিটি বিবেচনায় অন্যরকম যেতে হচ্ছে, এটা একটা সীমাবদ্ধতা। এছাড়াও দুটো সীমাবদ্ধতা, শিল্পের ব্যবহারের সীমাবদ্ধতা, ইন্ডাস্ট্রি, এবং রক্ষণশীলতা, কনজারভেটিজম কনস্ট্যান্ট সীমাবদ্ধতা। এই কনজারভেটিজমটা কি, সমাপনী মজুদের মূল্য দুটার মধ্যে যেটা কম সেটাকে ধরতে হয়, হ্যাঁ, সঠিক মূল্য না রেখে যেটা কম সেটাকে ধরতে হবে, এটা একটা সীমাবদ্ধতা হিসেবে বিবেচনা করা হয়। তো আমরা আজকে এখানে লেকচার শেষ করছি। আমাদের পরবর্তী লেকচারে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমরা লেকচার শেষ করবো, এবং তোমাদের আমি স্টপ শেয়ার দিয়ে তোমাদের কাছ থেকে জানতে চাইবো তোমাদের কোনো মতামত